শীতের শহর, কুয়াশার একখানা চাদর আছে, তার সঙ্গে রাত্রি নামছে, আর তারই সঙ্গে ঝিকিমিকি আলো চারদিকে, মন্দ নয়। কিন্তু এই রাত্রি নাকি কাল রাত্রি, তাও আবার সিজন 2, মানে উপরি সমস্ত কিছু নিয়ে তোমরা আসছো। তো তোমরা কতটা এক্সাইটেড এবং আগের বারের থেকে কি রেসপন্স পেয়েছিলে? আগেরবার খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা, সবাই গল্প ভীষণ ভালো বলেছে, দুর্দান্ত গল্প, অনেকদিন পর ভালো একটা থ্রিলার দেখলাম, এই কমেন্টগুলি আমরা পেয়েছি। এবং সেটার জন্যেই আরও বেশি ভালো করে গল্পটা স্যার সেরকমভাবে তাদের মানে তারা যে প্রত্যাশাটা করছেন তার থেকেও যাতে সেটা ছাপিয়ে যায় সেরকমভাবেই স্যার এই কাল রাত্রি 2 এর গল্পটা লিখেছেন। এবং আমরা অভিনেত্রীরা যথাসাধ্য চেষ্টা করেছি তার গল্পটা যাতে সেভাবে তুলে ধরতে পারি। তো এবার বাকিটা তো অডিয়েন্স বলবে যে তাদের কেমন লাগলো। তুমি কি কিছু লুকোচ্ছ স্নেহা? আগের বারের গল্পটাতে ভালো যেমন আসে, তার সঙ্গে কিছু মিশ্র প্রতিক্রিয়াও যেহেতু তোমরা পেয়েছো, সে জায়গা থেকে পরের বার গল্প বুননের ক্ষেত্রে এবং একই অভিনেত্রী ওই এক ধারাটা, ওই পেসটা মেনটেন করা কিভাবে, মানে গল্পের বাঁধনিটা কিভাবে করেছিলে? কম্পাস পিটিয়ে খুন কেন? সেটা তো আপনারা বলতে পারবেন। মিশ্র প্রতিক্রিয়া বলতে সেরকম কিছু পাইনি, মানে সবাই বেশিরভাগ মানুষই খুব বলেছে খুব ভালো, ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে, বেস্ট সিরিজ হয়েছে, বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে ও। তারপরে আচ্ছা, তার ফলে মিশ্র প্রতিক্রিয়া কমই পেয়েছি, মানে নেগেটিভ কমেন্টস কমই পেয়েছি। কিন্তু মানে মূল বিষয় হচ্ছে যে কোনো গল্পই আমি সেইভাবে বলি যেভাবে গল্পটা বলতে আমার ভালো লাগে। আমার একটা গল্প বলার আছে, সেটা আমি একরকমভাবে বলতে চাই, একরকমভাবে পর্দায় দেখতে চাই, আমি সেভাবেই সাজাই, সেভাবেই বানাই। সেটা দর্শকের সঙ্গে মিলে গেলে বাড়তি পাওনা, না মিললে ঠিক আছে, পরের গল্পটা মিলতেও পারে। তা এইভাবেই আমি ভাবি। তা কাল রাত্রির গল্প যে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার, সেটা এবার কাল রাত্রি 2, কাল রাত্রি 1 যতটা ভালো লেগেছে তার থেকেও আরো বেশি উত্তেজনা, বেশি রোমাঞ্চ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এটা দর্শকের আরো ভালো লাগে। আচ্ছা, থ্রিলার এখন প্রায় সর্বত্রই হচ্ছে, সেই জায়গা থেকে জিজ্ঞেস করব, মানে আমরা বলে থাকি যে কাজের জায়গায় পলিটিক্স, থ্রিলারের মানে পলিটিক্স, রাজনীতি সবটা মিলিয়েই তো থ্রিলার আসে। সেই জায়গা থেকে যেহেতু এটা পারিবারিক একটা গল্প, সেখান থেকে কি মনে হয় পরিবারই সব থেকে বড় রাজনীতির জায়গা? পরিবার সব থেকে বড় রাজনীতির জায়গা? হ্যাঁ, মানে আমাদের রাজনীতির মানে শেখাটা, সেটা কোথাও না কোথাও ওই পারিবারিক রাজনীতির ভেতর থেকেই হয়। সেটা তোমার পরিবেশ কীরকম, পারিবারিক পরিবেশ কীরকম, বা তুমি যে ক্ষেত্রের কথাই বলছো পরিবেশটা কীরকম তার উপর ডিপেন্ড করছে। তো পরিবেশটা যদি পলিটিক্সের মতন হয় তাহলে নিশ্চয়ই সেখানে পলিটিক্স থাকবে। সবটাই তো পরিবেশের উপর নির্ভর করছে, সেখানকার এনভায়রনমেন্ট কীরকম। আর তুমি পরিচালক হিসেবে, মানে পরিবারটা যদি মহাভারতের মতো পরিবার হয় তাহলে তো অবশ্যই বাড়ি থেকেই শুরু হবে রাজনীতি। কিন্তু ধরুন পরিবারটা যদি পথের পাঁচালীর পরিবারের মতো হয় তাহলে তো বাড়ি থেকে রাজনীতি হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু সেখানেও কিভাবে রাজনীতি ঢুকে পড়েছিল ভাবুন, যে ইন্দির ঠাকুরন যখন আসছেন বাড়িতে, সর্বজয়া কি তাকে ভালোবাসেন না, সর্বজয়া তাকে খেতে দেন ইত্যাদি করেন, কিন্তু তার এমন পরিস্থিতি, এমন একটা ইয়ের মধ্যে তিনি পড়েছেন যে তিনি অনাদর করতে বাধ্য হচ্ছেন, ইন্দির ঠাকুরন ছেড়ে চলে যাচ্ছেন, আবার ফিরে আসছেন। তো এটার মধ্যেও তো একটা রাজনীতি আছে, একটা ব্যথা আছে, বেদনা আছে, এই সবই রাজনীতির উপাদান। ফলে রাজনীতি সমস্ত কিছুতেই থাকে। হ্যাঁ, মহাভারতের মতন ওই রকম ভাস্ট রাজনীতি হয়তো থাকে না। এই কালরাত্রির যে রাজনীতি, সেটা হচ্ছে একদমই ইন্টারনাল একটা রাজনীতি। একটা পরিবার, যে পরিবার অন্যদের দমিয়ে রাখা যায়, দমিয়ে রাখতে হবে এই বিষয়টাই বিশ্বাস করে, সেইটার জন্য, এই দমিয়ে রাখার জন্য তারা পারে না এমন কোনো অপকর্ম নেই। দেবী এই চক্রান্তের একটা শিকার। দেবী ফিরে এসছে 6 বছর বাদে এই বাড়িতে, তাকে আনা হয়েছে। এবার সে কি আগেরটা মনে রেখে ফিরেছে, নাকি সে যেটা বলছে সেটাই সত্যি, যে তার কিছু মনে নেই, সেটাই নিয়েই রহস্যটা। দেবী যদি আগেরটা মনে রেখে ফিরে থাকে তাহলে এই বাড়িতে যে ঘটনা ঘটছে, যে মৃত্যু ঘটছে, তার জন্য দেবী দায়ী, সব জায়গায় ওকেই দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু দেবী যদি মনে না রেখে ফিরে থাকে তাহলে কেন ঘটছে, কে ঘটাচ্ছে, কি হচ্ছে ঘটনাটা, এটা নিয়েই থ্রিলারটা। এবং আমি দেখছিলাম যে কাল রাত্রিতে প্রত্যেকজন অভিনেত্রী, মানে সৌমিত্রিষা তো আছেই, প্রত্যেকেই পাশাপাশি মানে তাবড় অভিনেত্রী। সেই জায়গা থেকে গল্পটা কি অনেক বেশি স্মুথ সেলিং হয়?
কাজটা তো ভাবেই করেছেন স্যার, কারণ প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা চরিত্র যদি তুমি দেখো, যেহেতু থ্রিলার গল্প, প্রত্যেকটা চরিত্রই কিন্তু কিছু না কিছু ভাবে মানে এ খুন করতে পারে ও খুন করতে পারে, সেটাই স্যার ওভাবে রেখেছেন। তো সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে গেলে তো সেরকম অভিনেতা অভিনেত্রী দরকার, স্যার সেভাবেই হয়তো কাজ করেছেন তাদেরকে। তোর কথা বললো মানে আমি সৌমিত্রিষাকে যে কারণে নিয়েছি সেই কারণেই আমি দেবেশ চট্টোপাধ্যায়কে নিয়েছি, সেই কারণেই আমি রূপাঞ্জনা মিত্রকে নিয়েছি। প্রত্যেককে কাস্ট করার পেছনে আমার একটাই কারণ, সেটা হচ্ছে তাদের অভিনয় দক্ষতা। তারা নিজেরা যা, ও যে সৌমিত্রিষা, দেবেশদা যে দেবেশদা, রূপাঞ্জনা যে রূপাঞ্জনা, বা ইন্দ্রাশিস যে ইন্দ্রাশিস, শৈলীতে যে শৈলীতীশ, সম্পূর্ণা, রাজদীপ, যারা যারা করেছে, অনুজয়, তারা নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে ওই চরিত্রটা হয়ে উঠতে পারে তাদের অভিনয়ের জোর দিয়ে। এই জোরটা দেখেই এদেরকে নেওয়া, এবং এরা প্রত্যেকেই এক্সেলেন্ট কাজ করেছে, প্রত্যেকে এক্সেলেন্ট কাজ করেছে। যদি কাল রাত্রি 1 এর কথা বলি, তাহলে সেখান থেকে এখন অব্দি বেস্ট রেসপন্স কি পেয়েছিলে? বেস্ট রেসপন্স মানে অনেকগুলো আর কি, মানে মানুষ সবাই বলছে যে অনেক দিন পর একটা ভালো থ্রিলার বাংলা দেখলাম, বাংলা এরকম একটা থ্রিলার গল্প দেখলাম, ভালো লাগলো। কালরাত্রি 2 এখনো কেন আসছে না, কবে আসবে, আর কবে খুঁড়িটা বলবেন, মানে এই যে একটা রেগে যাওয়া মানুষের যে এই কালকেই দিয়ে দিলে ভালো এরকম, তো এটা তো মানুষ খুব পছন্দ করলে কোনো গল্প সে তখনই হয়। তো অনেক রকমের রিয়াকশন আমরা পেয়েছি এইরকমই, তো সেটা আমাদের খুব ভালো লেগেছে। তো এই উন্মাদনাটাকে জিয়ে রেখেই এতখানি টানলে ওই জন্য যে থাকুক, জমতে থাকুক। জেনারেলি তো 1 বছর লাগেই একটা সিজন আসতে। হ্যাঁ, 1 বছর তো লাগে। আমাদেরই কম মানে লেগেছে, অন্য তো শুনছি যে অনেক সময় লাগছে। হিন্দু তো 2 বছর পরে হয়েছে। আসলে আমার যেটা মনে হয় 1 বছর লাগাই উচিত। তার কারণ হচ্ছে ওই রান্না তো আমরা সবাই অল্প বিস্তর করে থাকি, একটা রান্নার স্বাদ তখনই ভালো হয় সেটা যতক্ষণ তাকে সময় দেওয়া হয়, যতক্ষণ তাকে কষানো হয়, পরিপাক করা হয়। তো এই পাকতে সময় লাগে একটা জিনিস। তাড়াহুড়ো করে সবটা তো ম্যাগি নয়, ম্যারিনেশন হলো অনেকটা দিন ধরে। সকালে ম্যাগি হয়। তা আরেকটা জিনিস বলো দাদা, দুজনকেই জিজ্ঞেস করবো যে এখন প্রচুর গল্প হচ্ছে, মানে ওয়েব সিরিজ হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দর্শকদের থেকে একটু অভিমানের কথা শোনা যায় যে বাঙালি গল্পে বা বাংলা গল্পে বাংলার কানেকশনটা নেই, কিন্তু বিট ইন্দু বা কাল রাত্রি বাঙালি ইমোশনগুলোকে খুব সুতোর মতন করে বাঁধা, মানে টাইট করে বাঁধা। সেটা কতটা তোমরা মাথায় রেখেছিলে যেন গল্পটা কোনোভাবেই দেখে মনে না হয় যে আরে এরকম গল্প তো এর আগে দেখেছি অন্য কোথাও? স্যারের টার্গেটেড অডিয়েন্স তো বাঙালি গোয়েন্দা, যারা প্রত্যেকে ঘরে ঘরে কোনায় কোনায় যারা গোয়েন্দা গল্প পছন্দ করে, স্যারের টার্গেটেড অডিয়েন্স তো তারাই, বাঙালিরাই। তো সেই জন্য স্যার সেভাবে গল্প, এবার যা ধরো অন্যরকম গল্প লিখছেন তাদের নিশ্চয়ই সেরকম অন্য কিছু অডিয়েন্স সেট করা আছে তাদের কাছে, যে আমি তাদের কাছে পৌঁছাতে চাই। কিন্তু আমাদের কাছে আমরা পুরোপুরি বাঙালি অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই, যারা প্রচণ্ড পরিমাণে মনে প্রাণে গোয়েন্দা, এবং সারাক্ষণ আমরাও যেরকম, মানে আমরাও কিন্তু মনে প্রাণে গোয়েন্দা, আমরাও সেটা বসে বসে বাবা স্যারকে বলছি, স্যার খুনটা কে করেছে, স্যার খুনটা কে করেছে, হ্যাঁ মানে কাল রাতে 1 এর কথা বলছি, স্যার খুনটা কে করেছে, তারা বলছি তো ওরকম ব্যাপারটা। আর তুমি এই বাঙালি কানেকশন গুলো লেখার মাধ্যমে বা যখন পরিচালনা করছিলে, আমার বাঙালি কানেকশন আমার পক্ষে লেখায় পরিচালনায় নিয়ে আসা সব থেকে সহজ, কারণ আমি নিজে বাঙালি, আমি এবং আমি বিদেশিদের চিনিও না সেভাবে। আচ্ছা, ফলে এটাই আমার কাছে সহজ। মানে আমাকে যদি এখন বলা হয় একটা লন্ডনের পটভূমিকায় একটা কিছু ভাবতে, আমার সমস্যা হবে, কারণ আমি কোনোদিন লন্ডন যাইনি। তার ফলে সেইটা নিয়ে লিখবো আমি কি করে? আমাকে তো, আর সেখানে আমি গিয়ে 7 দিনের জন্য গিয়ে তো লাভ নেই, আমাকে সেখানে তার মানে থাকতে হবে, যাপন করতে হবে। হ্যাঁ, সেই জায়গাটাকে আমার মধ্যে বসাতে হবে। আমার ভেতর বাংলাটা যেভাবে আছে, আমার ভেতর সেইভাবে সেই জায়গাটা থাকতে হবে। তা ফলে আমার কাছে খুব সহজ যে বাঙালি গল্প লেখা, বাঙালির গল্প লেখা আমার কাছে খুব সহজ। সেটা তোমার কাছে সহজাতভাবেই এসেছে। গত বছরটায় তুমি নানা কারণে বেশ বিধ্বস্ত ছিলে, এবং শারীরিক কারণেই মূলত। সে জায়গা থেকে এই শুটিংটা করার সময়ও তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। তো আমরা তো অসুস্থ হয়ে পড়িনি, তবে ওই যেরকম আমার যেটা মেন কনসার্ন ছিল আমার ব্যাক পেন, সেটা 1-2 বার এসেছে, কিন্তু আমি তখন ওই ওষুধ খেয়ে নিয়েছি। বাট হ্যাঁ, তখন যেহেতু ফিজিওথেরাপি চলছিল আমার, সবটা সেরে তারপরেই মনের জোর নিয়ে আমি কাজটা ঢুকেছি, তো তখন ওখানে সেরকম কিছু প্রবলেম হয়নি। আর টাচউড এখনো অবধি আমার সেই প্রবলেমটা আসেনি। তো না, অন্য প্রশ্নটা থেকে করব, সেটা হলো আমরা তো অভিনেত্রীদের জীবন বা পরিচালক যারা এই দুনিয়ার সঙ্গে যুক্ত, তাদের জীবন দেখে এইভাবে সমস্ত কিছু খুব সুন্দর, সমস্ত কিছু মানে দারুণ। তো ওই স্ট্রাগলটা, মানে তোমার ব্যাক পেনটা আজকে তুমি যতখানি হাসি মুখে বলছো, নিশ্চয়ই সেদিন কাজটা করা, এক্সিকিউট করা এবং নিজেকে মোটিভেট করে নিয়ে যাওয়াটা
এতটা ইজি ছিল না হয়তো। আমি ওই জার্নিটার কথা জানতে চাইছি, এটা আমরা জানি না। দেখো, আমাদেরকে যেরকমভাবে অডিয়েন্স ভাবে না যে খুব সুন্দর সবটা গোছানো জীবন, আমরা ওই রকমভাবেই হয়তো, মানে আমি তো চাই আমাকে ওরকমভাবেই অডিয়েন্স ভাবুক। আমি চাই না যে আমার ব্যক্তিগত জীবনে কি কি ক্রাইসিস চলছে আমি সেটা অডিয়েন্সের কাছে তুলে ধরবো। তোমরা যখন কোনো প্রশ্নও করছো, আমি কিন্তু তোমাদের বলছি যে না এখন তোমরা মাইকটা অফ করো, তো তোমাদেরকে আমি পার্সোনালি বলছি। তো আমি ওরকম মানুষ, আমার মনে হয় যে আমি অভিনেত্রী হিসেবে আমার শুধু কাজটা নিয়েই চর্চা হোক, আমার পার্সোনাল লাইফে আমার কী কী স্ট্রাগল আছে সেটা শুধুমাত্র আমার কাছেই থাক। আমি বলছি এই জার্নিটা যে সেই সময় যেভাবে তুমি গেছিলে, নিজেকে মোটিভেট করেছিলে। পজিটিভ পারসন, আমাকে তো জানোই আমি খুব সব কিছুর মধ্যেও আমি খুব পজিটিভিটি জিনিসটাকে তুলে ধরতে পারি। তো আমি বাড়িতে ছিলাম, আমি যখন বেরোতে পারছিলাম না, আমার মনে হচ্ছিলো বাড়িতে থেকে আমি এমন কিছু করি যাতে করে আমি নিজেকে ভালো রাখতে পারবো, আমার সময় কাটবে, আমার অডিয়েন্সের সাথেও আমার দেখা হবে। আমাকে তারাও তো অপেক্ষা করে আছে আমার জন্যে, আমাকে দেখবে বলে। তো আমি তখন বেকিং ভিডিও স্টার্ট করি, যে আমি বেকিং শিখি, আমার একটা মজা লাগে, আমি নতুন কিছু শিখলাম, এবং নতুন নতুন একটা আমার জার্নি হলো, নতুন একটা পথ চলা হলো। আমাকে সবাই বললো আমাকে একটা বেকারি খুলতে, তো আমার বেশ মজা লাগলো। এই টাইমটাও আমি, ওই টাইম আমার খুব খারাপ সময়ও আমি খুব ভালো থেকেছি। বেকার মানুষ বেকারি করেছে, অসাধারণ। তবে আরেকটা জিনিস বলো দাদা, তোমার কাছে জানতে চাইবো যে ও তো আগে একটা সিজন যেহেতু করে এনেছে এবং তারপরে কিছুটা সময় গ্যাপ ছিল, তো ওকে আবার আগের চরিত্রে ফিরিয়ে আনাটা চ্যালেঞ্জিং ছিল, নাকি নতুন করে কিছু ওর মধ্যে পাওয়া যাবে অ্যাডিশন সৌমিত্রিষার চরিত্রটায়? অবশ্যই নতুন করে পাওয়া যাবে। তার কারণ হচ্ছে ও যে কোনো প্রকৃত অভিনেতার মতোই ও এমন একজন অভিনেতা যে প্রতিদিন নিজেকে আবিষ্কার করে চলেছে। ফলে ও যত কাজ করবে, এর পরেও যখন ও কাজ করবে, ও কিন্তু ও নিজেও জানে না যে ওর মধ্যে কি কি পোটেনশিয়াল আছে। তার কারণ হচ্ছে প্রকৃত অভিনেতা নিজেই নিজেকে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে ফ্লোরে দাঁড়িয়ে সে নিজেকে আবিষ্কার করে। তার ফলে এখানেও তাই হয়েছে। একটা সম্পূর্ণ, যেটা সিজন 1-এও যে সৌমিত্রিষাকে দেখেনি দর্শক, সেই সৌমিত্রিষাকে দেখবে, এবং আমি নিশ্চিত যে এর পরে যে কাজটাও করবে সেটাতেও একটা অন্য সৌমিত্রিষাকে দর্শক পাবে। নিশ্চয়ই হবে। দাদা, এই শেষ অবধি বসিয়ে রাখা সিরিজের ক্ষেত্রে আমার মনে হয় পরিচালক এবং যারা নির্মাতা তাদের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জটাই থাকে শেষ অবধি জিনিসটা যেন ধরে রাখা। সেটা যদি একটু বলো, মানে খসড়াটা তৈরি বা পোস্ট প্রোডাকশন বা প্রি প্রোডাকশনটা যদি একটু বলো। আমার কাছে ওই মূল মন্ত্র থাকে একটাই আমার কাছে, সেটা হচ্ছে যে আমার নিজের কি গল্পটা দেখতে ভালো লাগছে, আমি নিজে কি শেষ অবধি ওয়েট করছি এটা জানার জন্য। যদি আমি ওয়েট করে থাকি, যদি আমার বারবার দেখতে এটা ভালো লেগে থাকে, তাহলে এটা দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তা এখনো অব্দি সেটা মিথ্যা প্রমাণিত হয়নি। তা এবার কাল রাত্রি 2-এর ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আমার অসম্ভব ভালো লেগেছে, ফলে আমার বিশ্বাস দর্শকের খুব ভালো লাগবে। আর এর সঙ্গে অতি অবশ্যই যেরকম অভিনেতারা যেরকম আছেন, আমার একটা ফ্যান্টাস্টিক টিম আছে, যে টিমটা তারা শুটের আগে, প্রি প্রোডাকশনে, শুটের সময়ে তারা কাজ করে, শুটের পরবর্তীকালে পোস্ট প্রোডাকশনে তারা কাজ করে। আমার ডিওপি রম্যদীপ সাহা, আমার সম্পাদক, এডিটর, সংলাপ, মানে তারা দে আর ফ্যান্টাস্টিক টেকনিশিয়ান, ফ্যান্টাস্টিক। সেরকম হইচই টিমে যারা আছে, সেরা আছে, সেরা ব্যানার্জি আছে, শ্রেয়া আছে, তারাও অসম্ভব ভালো ইনপুট দেয়। আমরা এটা এসভিএফ প্রোডাকশন থেকে করেছি। এসভিএফ প্রোডাকশন যিনি হেড করেন শ্রীকান্ত মোহতা, শ্রীকান্ত মোহতা 2 লাইন গল্প শুনে বলে দিতে পারেন যে এই গল্পটা দর্শক পছন্দ করবে কি করবে না। উনি কাল রাত্রি পছন্দ করেছিলেন প্রথম 2টো লাইন শুনে গল্পের, তারপর উনি বলেছিলেন যে আমি আর শুনবো না, চলে যা, হয়ে গেছে, গল্পটা হিট। আমি এই যে এরকম একটা দূরদর্শী মানুষের সংস্পর্শে থাকলে, এদের সঙ্গে থাকলে অনেক কিছু শেখা যায়। সৌমিত্রিষা, তুমি কিভাবে নতুন করে আবিষ্কার করলে কাল রাত্রি 2-এর সঙ্গে? দেখো, থ্রিলার গল্প তো, সেখানে প্রত্যেক পরতে পরতে নতুন করে আবিষ্কার করার থাকে প্রত্যেকটা চরিত্র নিয়ে, এবং আমাদের গল্পটাও তার ব্যতিক্রম নয়। এখানে শুধুমাত্র দেবীকে নয়, প্রত্যেকটা চরিত্রকেই মানুষ মানে আগে যা দেখেছে সিজন 2-তে হয়তো অন্যভাবে আবিষ্কার করবে। এবং স্যার বললাম যেটা, যে ওই লাস্ট এপিসোড অবধি স্যার ওভাবেই রেখেছে, লাস্ট এপিসোডের লাস্ট মিনিট অবধি স্যার ওভাবেই রেখেছে যে প্রশ্ন চিহ্ন, হ্যাঁ, তোমার যেই মুহূর্তে মনে হবে এই আমি সলভ করে ফেলেছি, তখনই তুমি দেখবে না আবার ভুল হয়ে গেল, না 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 এর পরটা তো দেখতে হবে আমাকে। তুমি কোনো মুহূর্তেই ভাবতে পারবে না যে 4 নম্বর এপিসোড দেখলাম আর আমার দেখতে লাগবে না, আমি বুঝে গেছি কে খুনি। অসাধারণ। তো আমরা কাল রাত্রি দেখবো, কিন্তু তার আগে কিছু অবভিয়াস প্রশ্ন, তুমি উত্তর দিয়েছো সকাল থেকে। সেটা হলো 2025, তুমি কি 25টায় যেহেতু সেইভাবে তোমায় দেখা যায়নি, তো ফের কি তুমি ধারাবাহিকে ফিরবে? হ্যাঁ, ফিরতেই পারি।
ওরকম কোনো অসুবিধা নেই। দেখো ধারাবাহিক হচ্ছে একটা লং টার্ম একটা ব্যাপার, তো কমিটমেন্ট, তো এবার ধরো এতদিন ধরে আমার এইটা ওটা সেটা কোনো কাজ এরকম চলছিল, এবার এই মুহূর্তে যদি আমার দেখি আমি সামনে আমার আরও 2 বছর আমার অন্য কোনো কমিটমেন্ট নেই, আমি ওখান থেকে বেরিয়ে আমাকে অন্য কোথাও যেতে হবে না, কারণ আমি একটা কাজ করবো তো ওটাই করবো। তো সেরকম যদি হয় এবং গল্পের ব্যাপার থাকে, কাজ তো অবশ্যই করতে চাই আমি ধারাবাহিকে, তো যে গল্পের ব্যাপার থাকে সব কিছু থাকে, সবটা মিলে গেলে অবশ্যই করবো, আমি তো ওখান থেকেই পরিচিতি পেয়েছি। আর এবার যদি প্রধানের কথায় আসি, প্রধানের পরে তোমার দর্শকদের প্রচুর প্রত্যাশা তৈরি হয় তোমাকে ঘিরে এবং তারা বারংবার তোমাকে দেবদার সঙ্গে দেখতে চায়, তারপরে দেখা যায়নি, তো তারপরে কি কথা এগিয়েছে কখনো, মানে বা এরকম কোনো তারকার সঙ্গে আবার জুটিতে আসার কোনো পরিকল্পনা না, চলছে? দেবদার সাথে এখন আমার কোনো কথা হয়নি। আচ্ছা, বেশ। আবার আমরা চলে যাই আসল কালরাত্রির গল্পে। কালরাত্রির গল্প যেহেতু এটা থ্রিলারের একখানা গল্প, সে জায়গা থেকে তোমার কাছে ওই সিজন 2 করার সময় কোনো রেফারেন্স পয়েন্ট কি আদৌ ছিল, না পুরোটাই ছিল তোমার মস্তিষ্ক প্রসূত, যে আমি যেভাবে দেখছি, এবং তোমার কেউ ক্রিটিক যার সঙ্গে বসে তুমি আলোচনা করে নিতে পারো? না না, পুরোটাই মানে আমার সিজন 1 করার সময় আমি জানতাম সিজন 2 এর গল্পটা কি জানতাম, কিন্তু সেই গল্পটা কিভাবে বলবো আমার কাছে স্পষ্ট ছিল না। কিন্তু ওই স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টটা আমি যেমন জানতাম, সৌমিত্রী সাও জানতো যে এখানে গিয়ে গল্পটা শেষ হবে, কিন্তু ওইখান অব্দি কি করে পৌঁছবে সেটা ছিল হচ্ছে সিজন 2 এর জার্নি। এখন গল্পগুলো যেটা একটু আগে বলছিলাম, কোথাও না কোথাও অনেকেই বলছে বাঙালিয়ানার ছোঁয়াটা হারিয়ে যাচ্ছে, তোমারও কি নিজের তাই মনে হয়? ও একটা খুব সুন্দর উত্তর দিয়েছে যে যে যার নিজের মতন করে বলছে, কিন্তু দর্শক অনেকের এটা মনে হচ্ছে যে আমাদের বাংলা গল্পে বাঙালিয়ানার ছোঁয়াটা কমে যাচ্ছে, তোমার কি মনে হয়? আর যদি সেটা হয় তাহলে কেন? কিন্তু আমি তো এটা দেখি সেটা হচ্ছে যে আমরা এখনো ফেলুদা করছি, ব্যোমকেশ করছি, এগুলো তো খুবই, একেনবাবু হচ্ছে, একেনবাবু অসম্ভব বাঙালি একজন গোয়েন্দা আর কি, প্রচন্ড বাঙালি। আমার তো খুবই বাংলা গল্পই, আমি তো অন্তত হইচইতে যা দেখছি বা আমি সিনেমা হলেও যা দু একটা দেখেছি, আমার তো খুবই বাঙালি গল্পই দেখছি মনে হচ্ছে। সেই বাঙালি গল্পের রেশ ধরেই কালরাত্রি সিজন 2 আসছে এবং এই শীতের শহরেই মুক্তি পেতে চলেছে। দর্শকদের যদি একবার ওয়েলকাম করে দাও তোমরা দুজনে মিলে। যারা কালরাত্রি 1 দেখেছেন তারা তো দেখবেনই কালরাত্রি 2টা, আর যারা দেখেননি তারা কালরাত্রি 1 দেখে নিয়ে দেখুন। একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কালরাত্রি 1 দেখে যতটা উত্তেজিত হয়েছেন, রোমাঞ্চিত হয়েছেন, যতটা ভালো লেগেছে আপনাদের, কালরাত্রি 2 সমস্ত অনুভূতি আপনাদের 100 গুণ ফিরিয়ে দেবে। কালরাত্রি 2 অন্তিম পর্ব, আপনাদের বহু প্রত্যাশিত আমাদের ওয়েব সিরিজ কালরাত্রি 2 আসছে এই 9 জানুয়ারি। আর কিছুদিনের অপেক্ষা, আপনারা সবাই জানান কেমন লাগলো, আমরা অপেক্ষায় আছি আপনাদের ফিডব্যাকের। আর শেষ প্রশ্ন, যেটা না করলেই নয়, আগের বারেও জিজ্ঞেস করেছিলাম, সৌমিত্রিষের চোখটা আমরা জানি খুব পাওয়ারফুল, অলরেডি তো সেই চোখটাকে তুমি ইউজ করে নিয়েছো এবং যেটা তোমরা করো সেটাই তোমাদের প্রথম এবং শেষ কাজের মতোই যত্নশীলতার সঙ্গে করো, এবারে কিভাবে চোখটা ইউজ হলো? সেইটা এবার কালরাত্রি 2 দেখতে হবে জানার জন্য। আর হাসছি তার কারণ এটা হচ্ছে এই চোখ ব্যবহার করা একটা চোখের উপর বিরাট ক্ষতি হয়ে যেতে চলেছিল, আর অ্যাক্সিডেন্ট ঘটেছিল শুটিংয়ের সময়, তাতে ঠিক চোখের উপরেও ভয়ঙ্কর আঘাত পায়। এইভাবে আমরা চোখটাকে ব্যবহার করেছি, কিন্তু বাকি স্ক্রিনে আমরা কিরকম ব্যবহার করেছি সেটা জানার জন্য দেখতে হবে কালরাত্রি 2। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।